৩,০০০ বছরের মধ্যে মধ্যপ্রাচ্যে প্রথমবার শান্তি এনেছে বললেন ট্রাম্প। প্রথম ১০ মাসে বিশ্বে অন্তত ৮টি যুদ্ধ বন্ধের দাবি। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের তেলবাহী ট্যাংকারে অবরোধে এশিয়ায় অস্থির তেলের বাজার, দাম বাড়ল প্রায় $১। ২০২৩ সাল থেকে গাজা ইসরায়েল হামলার পর থেকে ৬১ জন সেনা সদস্যের আত্মহত্যা, ইসরায়েলের সংবাদ মাধ্যমের তথ্য। এবং তাইওয়ানের কাছে রেকর্ড $11.১ বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। বেইজিংকে ক্ষুব্ধ করবে ধারণা বিশ্লেষকদের। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTV নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ৩,০০০ বছরের মধ্যে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প প্রথম ১০ মাসে বিশ্বে অন্তত ৮টি যুদ্ধ বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া শুল্ক বা ট্যারিফ তার সবচেয়ে প্রিয় শব্দ বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি অবৈধ অভিবাসীদের মোকাবেলায় কঠোর নীতি গ্রহণের জন্য প্রশাসনকে কৃতিত্ব দেন ট্রাম্প। নিজের জনপ্রিয়তা কমার মধ্যেই ২০২৬ সালের কর্মসূচি উপস্থাপন করতে মার্কিন জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। Good evening, America. 11 months ago, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর বছরের শেষ দিকে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেয়া এই ভাষণের পুরোটা জুড়ে ছিল বিগত সময়ে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপের পক্ষে সাফাই। শুরুতেই কথা বলেন যুদ্ধ বন্ধ ও মধ্যপ্রাচ্য ইস্যুতে। I've restored American strength. আমি মার্কিন শক্তি পুনরুদ্ধার করেছি। ১০ মাসে ৮টি যুদ্ধ থামিয়েছি। ইরানের পারমাণবিক হুমকি ও গাজার যুদ্ধ শেষ করেছি। ৩,০০০ বছরের মধ্যে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়েছি। Hostages, both living. এছাড়া শুল্ক বা ট্যারিফ এমন একটি নীতি যা বৈশ্বিক বাণিজ্য সম্পর্ককে পুরোপুরি পাল্টে দিয়েছে বলেও ভাষণে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। My favorite word, tariffs. আমি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে $18 লাখ কোটি রেকর্ড বিনিয়োগ নিশ্চিত করেছি। এর অর্থ নতুন চাকরি, বেতন বৃদ্ধি, প্রবৃদ্ধি, নতুন কারখানা চালু ও জাতীয় নিরাপত্তা শক্তিশালী হওয়া। এ সাফল্যের অনেকটাই ট্যারিফের কারণে। আমার প্রিয় শব্দ ট্যারিফ, যা বহু দশক ধরে অন্যান্য দেশ আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। Deals we're doing. এছাড়া 11 মাস আগে বাইডেন প্রশাসনের কাছ থেকে একটি অরাজক অবস্থা পেয়েছিলেন এবং এখন তা ঠিক করছেন বলেও ভাষণে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, বাইডেন প্রশাসনের বিভিন্ন বিষয়কে সমস্যার তালিকায় ফেলেন তিনি। এর মধ্যে রয়েছে উন্মুক্ত সীমান্ত, অপরাধ, নারীদের খেলাধুলায় ট্রান্সজেন্ডার পুরুষদের অংশগ্রহণ, সবচেয়ে খারাপ বাণিজ্য চুক্তি এবং অসুস্থ ও দুর্নীতিগ্রস্ত কেন্দ্রীয় সরকার। পাশাপাশি অবৈধ অভিবাসীদের মোকাবেলায় মার্কিন প্রশাসনের কঠোর নীতি গ্রহণের কথাও উল্লেখ করেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে এখন কোনো অবৈধ অভিবাসীকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি দেয়া হয়নি বলে স্মরণ করিয়ে দেন তিনি। We have never been invaded. প্রথম দিন থেকেই আমাদের দক্ষিণ সীমান্তে আক্রমণ বন্ধ করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। গত ৭ মাস ধরে আমাদের দেশে কোনো অবৈধ অভিবাসীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, যদিও এমন পদক্ষেপকে আগে সবাই একেবারেই অসম্ভব বলে মন্তব্য করেছিল। Migrants and gave them taxpayer-funded housing. এ সময় মার্কিন সেনাদের জন্য এককালীন $1,776 ভাতা দেওয়ার ঘোষণাও দেন ডোনাল্ড ট্রাম্প। আসছে বড়দিনের আগেই 14.5 লাখের বেশি সেনা এই অর্থ পাবেন বলেও জানান তিনি। এ সুবিধাকেও নিজের শুল্ক নীতি সুফল বলে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইমরুল হাসান, RTV। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা FBI এর উপপ্রধান পরিচালক ড্যান বঙ্গিনো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে বঙ্গিনো ২০২৬ সালের জানুয়ারি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর আগে স্থানীয় সময় এই উপপ্রধান সম্পর্কে ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, ড্যান দুর্দান্ত কাজ করেছেন, তবে তিনি তার পডকাস্ট শোতে ফিরে যেতে চান বলে উল্লেখ করেন ট্রাম্প। একসময় পডকাস্ট শো করতেন বঙ্গিনো। মূলত FBI প্রধান ক্যাশ প্যাটেল এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। বিশেষ করে কুখ্যাত যৌন অপরাধী অ্যাপস্টেইনের গোপন নথির খবর আটকানোর ক্ষেত্রে তেমন জোরালো পদক্ষেপ না নেয়ায় অনেকটা ক্ষুব্ধ হন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ক্ষমতার এক বড় পরিবর্তন আনে আরব বসন্ত, যার বীজ বপন হয় ২০১০ সালের ১৭ ডিসেম্বর তিউনিসিয়ার তরুণ মোহাম্মদ বুয়াজিজির আত্মহত্যের মাধ্যমে।
বেকারত্ব, দুর্নীতি ও দমন পীড়নের বিরুদ্ধে শুরু হওয়া সেই ক্ষোভ ছড়িয়ে পড়ে একের পর এক দেশে। ক্ষমতাচ্যুত হন এই অঞ্চলের একের পর এক শাসক। ১.৫ দশক পর ক্ষমতাচ্যুত সেই শাসকদের বর্তমান অবস্থা কি? তারা জীবিত নাকি এখনো আছেন নির্বাসিত? বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। ২০১০ সালের ১৭ ডিসেম্বর তিউনিসিয়ার পুলিশের হয়রানির প্রতিবাদে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন তরুণ বিক্রেতা মোহাম্মদ বouazizi। তার এই আত্মত্যাগ মুহূর্তে নাড়িয়ে দেয় আরব বিশ্বকে। বেকারত্ব, দুর্নীতি, বৈষম্য ও দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে কোটি মানুষ নেমে আসে রাজপথে। আর এই আন্দোলনের রূপ নেয় আরব বসন্তে। এর প্রভাবে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন কিংবা নিহত হন একাধিক নেতা। তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনে আল আবদিন বেন আলী ২৩ বছর ক্ষমতায় থাকার পর ২০১১ সালের জানুয়ারিতে দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। তার অনুপস্থিতিতেই যাবজ্জীবন সাজা দেয় তিউনিসিয়ার আদালত। তবে সেই সাজা আর কার্যকর হয়নি। ২০১৯ সালে নির্বাসনে মৃত্যু হয় বেন আলীর। মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকও শাসন করেছেন ৩০ বছর। তারও পতন ঘটে ২০১১ সালে গণ অভ্যুত্থানে। বিক্ষোভকারীদের হত্যার দায়ে প্রথমে সাজা পেলেও পরে মুক্তি পান তিনি। ২০২০ সালে কায়রোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুবারক। ইয়েমেনের দীর্ঘদিনের শাসক আবদুল্লাহ সালেহ ক্ষমতা ছাড়লেও রাজনীতি ছাড়েননি। হুতি বিদ্রোহীদের সঙ্গে জোট বেঁধে ফের ক্ষমতার খেলায় নামেন। তবে সেই জোট ভাঙার সঙ্গে সঙ্গে ২০১৭ সালে হুতিদের হাতেই নিহত হন তিনি। লিবিয়ার নেতা মুয়াম্মর গাদ্দাফির শাসনামল বেশ লম্বা। ক্ষমতায় ছিলেন টানা ৪২ বছর। ন্যাটোর সহায়তায় বিদ্রোহীরা এগিয়ে এলে ২০১১ সালের অক্টোবরে নিজ শহর সিতেরতেই ধরা পড়ে নিহত হয় গাদ্দাফি। এই আরব বসন্ত সিরিয়ায় রূপ নেয় দীর্ঘতম ও ভয়াবহ গৃহযুদ্ধে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ প্রায় ১৪ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকলেও ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের অভিযানে দামেস্কের পতন ঘটে। আসাদ পরিবার পালিয়ে যায় রাশিয়ায়। বর্তমানেও নির্বাসিত আছেন সেখানে। আরব বসন্তে অনেক শাসকের পতন ঘটেছে ঠিকই, তবে দেশগুলোর মানুষ গণতন্ত্র, স্থিতিশীলতা ও তাদের উন্নত জীবনের স্বপ্ন পূরণ করতে পেরেছে কিনা তা এক বড় প্রশ্ন হয়ে রয়ে গেছে আজও। আব্দুল মালেক, RTV। তাইওয়ানের কাছে বিক্রির জন্য $11.1 বিলিয়ন রেকর্ড প্রতিরক্ষা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদে এটি সবচেয়ে বড় অস্ত্র বিক্রির সিদ্ধান্ত। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের ঘোষিত এই প্যাকেজে হাইমার্স রকেট সিস্টেম, জেভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, ড্রোন ও হাইজিটজার সহ মোট ৮ ধরনের অত্যাধুনিক যুদ্ধাস্ত্র রয়েছে। একই সাথে এই প্যাকেজে $1 বিলিয়ন সামরিক সফটওয়্যারও যোগ করা হয়েছে। চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের মুখে তাইওয়ানের আঞ্চলিক স্থিতিশীলতা শক্তিশালী করতেই এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। তবে এই সিদ্ধান্ত বেইজিংকে ক্ষুব্ধ করবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হিউম্যানয়েড রোবট শিল্পে দ্রুত বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধির মধ্যেই এবার সতর্কবার্তা দিল চীন। বাস্তব ব্যবহার সীমিত থাকা সত্ত্বেও অতিরিক্ত সম্প্রসারণ ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে দেশটির শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। মানুষের মতো দেখতে ও চলাচল করতে সক্ষম রোবট হিউম্যানয়েড রোবটকে ভবিষ্যৎ প্রযুক্তির গুরুত্বপূর্ণ অংশ বিবেচনা করা হয়। তবে এই খাতে দ্রুত অগ্রগতির পাশাপাশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন জানায়, হিউম্যানয়েড রোবট শিল্পে বড় ধরনের আর্থিক ঝুঁকি তৈরি হতে পারে। সংস্থাটির মুখপাত্র লি চাও এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন। লি চাও বলেন, একদিকে রোবট তৈরির গতি বাড়ছে, অন্যদিকে এসব প্রযুক্তির বাস্তব ও বাণিজ্যিক ব্যবহার এখনও সীমিত। এই দুয়ের ভারসাম্য না থাকলে শিল্পটি সমস্যায় পড়তে পারে। তার মতে, পর্যাপ্ত গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ না থাকলে বাজারে একই ধরনের বা খুব কাছাকাছি বৈশিষ্ট্যের বহু রোবট মডেল আসতে পারে। এতে প্রতিযোগিতা বাড়লেও দীর্ঘমেয়াদে শিল্পের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। চীনে বর্তমানে ১৫০টিরও বেশি হিউম্যানয়েড রোবট নির্মাতা প্রতিষ্ঠান কাজ করছে। এর মধ্যে অর্ধেকের বেশি স্টার্টআপ বা অন্য খাত থেকে নতুনভাবে যুক্ত হওয়া কোম্পানি। এই সতর্কতা এমন সময় এলো যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI খাতেও অতিরিক্ত বিনিয়োগের সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা চলছে।
চীন দীর্ঘদিন ধরেই হিউম্যানয়েড রোবট প্রযুক্তিকে ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে দেখছে। চলতি বছরের শুরুতে এমবিড ইন্টেলিজেন্স প্রযুক্তিকে জাতীয় অগ্রাধিকার হিসেবেও ঘোষণা করা হয়েছে। তবে এবার প্রথমবারের মতো এই খাতে সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রকাশ্যে সতর্ক করল বেইজিং। উন্নয়নের পাশাপাশি বাস্তব প্রয়োগ ও টেকসই পরিকল্পনার দিকেই এখন জোর দিচ্ছে চীন। আরাফাত ইয়াসার, RTV। 2023 সাল থেকে ফিলিস্তিনের গাজা ইসরায়েল হামলার শুরু পর থেকে দেশটির 61 জন সেনা সদস্য আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেদ স্থানীয় সময় বুধবার এ তথ্য জানিয়েছে। এর আগে মঙ্গলবার ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দেশটির এক সেনা আত্মহত্যা করে। প্রতিবেদনে বলা হয়, নিহত ওই সেনা নিজের উপর গুলি চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে এদিন সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়। চলতি বছরের 28 অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্য কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছিল, 2024 সালের শুরু থেকে 2025 সালের জুলাই পর্যন্ত ইসরায়েলের 279 জন সেনা সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। নাইজেরিয়ার প্লাটু রাজ্যের আতোসো গ্রামের একটি খনি এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। এছাড়াও 3 জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সশস্ত্র ফুলানি মিলিশিয়ারা এই হামলা চালায়। এতে আরও 5 জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনাটি নাইজেরিয়ার অস্থিতিশীল ও মিডল বেল্ট অঞ্চলে জাতিগত ও ধর্মীয় সহিংসতার দীর্ঘস্থায়ী সংকটেরই অংশ। শান্তি ফেরাতে সরকারের বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও সেখানে সহিংসতা কমছে না। উদ্ধার অভিযান ও নিরাপত্তা বৃদ্ধির জোর দাবি জানিয়েছে স্থানীয়রা। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের তেলবাহী ট্যাঙ্কারে অবরোধ আরোপের পর এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে প্রায় $1। মঙ্গলবার অবরোধের ঘোষণার পর বৃহস্পতিবার তেলের বাজার এমন অস্থির হয়ে উঠেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে অপরিশোধিত তেলের দাম 1.7% বেড়ে ব্যারেল প্রতি $56.89 দাঁড়িয়েছে এবং ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম 1.54% বেড়ে ব্যারেল প্রতি $60.6 দাঁড়িয়েছে। যদিও ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA সাইবার আক্রমণের কারণে কার্যক্রম স্থগিত রাখার পরে পুনরায় কার্যক্রম শুরু করেছে। বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের প্রায় 1% সরবরাহ করে ভেনেজুয়েলা, যার বেশিরভাগই চীনে রপ্তানি হয়। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ায় দেয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মার্কিন পার্লামেন্ট কংগ্রেস। গৃহযুদ্ধ ও জাতিগত দ্বন্দ্বে বিধ্বস্ত সিরিয়ায় দেশি বিদেশি বিনিয়োগের পথকে সুগম করতেই এই পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেছে মার্কিন আইনসভা। দীর্ঘ 24 বছর বাশার ক্ষমতায় থাকার সময় সিরিয়ার উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। এসব নিষেধাজ্ঞার মধ্যে জ্বালানি তেল বিক্রি এবং বিদেশি বিনিয়োগ বিষয়ক নিষেধাজ্ঞাও ছিল। বুধবার মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সিরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয়। এতে পক্ষে ভোট দেন 77 জন সিনেটর, বিপক্ষে ভোট দেন 20 জন। এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে সিরিয়া। চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে হারিয়েছে 41,000 চাকরি। একই সঙ্গে 2021 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে দেশটির বেকারত্বের হার। আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আর কঠোর অভিবাসন নীতির প্রভাবে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে স্তব্ধ হয়ে পড়েছে শ্রমবাজার, এমন তথ্য জানিয়েছে আল জাজিরা। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। মার্কিন ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স BLS এর প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, অক্টোবরে 1,05,000 মানুষ চাকরি হারানোর পর নভেম্বরে মাত্র 64,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। ফলে 2 মাস মিলিয়ে দেশটিতে বেকারত্বের কবলে পড়েছে 41,000 মানুষ। প্রতিবেদন অনুযায়ী নভেম্বরে যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছে 4.6%, যেখানে সেপ্টেম্বরে এই হার ছিল 4.4%। বিশ্লেষকদের মতে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি আর অভিবাসন নীতির কড়াকড়িতে অর্থনৈতিক অনিশ্চয়তা বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে শ্রমবাজারে। এদিকে শাটডাউনের কারণে অক্টোবরের পূর্ণাঙ্গ বেকারত্বের ডেটা সহ 2 মাসের শ্রমবাজারে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সংগ্রহ করতে পারেনি সরকার।
অক্টোবরে চাকরি হারানোর বড় কারণ হিসেবে উঠে এসেছে ফেডারেল কর্মীদের ছাঁটাই। সেপ্টেম্বরে চুক্তি শেষ হয় 1,62,000 ফেডারেল কর্মী চাকরি হারান, যার প্রতিফলন দেখা যায় অক্টোবরে কর্মী ছাঁটাইয়ের পরিসংখ্যানে। নভেম্বরে আরও 6,000 কর্মী চাকরি হারালেও কিছু খাতে কর্মসংস্থানের ইতিবাচক চিত্র দেখা গেছে। স্বাস্থ্যসেবা খাতে যুক্ত হয়েছেন 46,000 নতুন কর্মী। গত 12 মাসে এ খাতে গড়ে প্রতি মাসে 39,000 কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। নির্মাণ খাতে নভেম্বরে সৃষ্টি হয়েছে 28,000 কর্মসংস্থান, যা গত এক বছরের গড় প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি সামাজিক সহায়তা খাতে যোগ হয়েছে আরও 18,000 চাকরি। তবে পরিবহন ও ওয়্যারহাউজিং খাতে চাকরি হারিয়েছেন 18,000 কর্মী, যা সামগ্রিকভাবে শ্রমবাজারের চাপের চিত্রই তুলে ধরছে। আরাফাত ইয়াসার, RTV। পূর্ব প্রশান্ত মহাসাগরে আবারও একটি নৌযানে মার্কিন সামরিক হামলায় কমপক্ষে 4 জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার এই হামলা চালানো হয়েছে বলে জানায় ইউএস সাউদার্ন কমান্ড। পেন্টাগনের সাউদার্ন স্পিয়ার অপারেশনের আওতায় গত সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত 26টি নৌযানে হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 100 জনে। ওয়াশিংটন নিহতদের মাদক সন্ত্রাসী বলে দাবি করলেও এর সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা একে আইন বহির্ভূত হত্যাকাণ্ড বললেও মাদক চোরাচালান বন্ধের যুক্তিতে সাম্প্রতিক এই হামলাগুলোকে বৈধ বলে সমর্থন করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দর্শক, এরই সাথে শেষ করছে সারাদিনের বিশ্ব। RTV সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।